নমস্কার, রাজনীতির গল্পে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। দেশে লোকসভা নির্বাচন চলছে, চতুর্থ দফার নির্বাচন শেষ হয়ে গেছে। যত দিন এগোচ্ছে ততই মোদী বিরোধীরা হতাশায় ভুগতে শুরু করছে। তাদের হতাশা এখন চরমে। তারা কি শুরু করেছে সেই সব গল্পই আজকে আমার রাজনীতির গল্প অনুষ্ঠানে আপনাদের শোনাবো। প্রথম দফার নির্বাচন শেষ হলো। প্রথম দফার নির্বাচনে ভোট পার্সেন্টেজ একটু কম পড়লো। তাতে বিরোধীরা উৎসাহিত হয়ে গেল যে বিজেপির বিরুদ্ধে ভোট পড়ছে, মোদির বিরুদ্ধে ভোট হচ্ছে। দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানেও ভোট পার্সেন্টেজ ওর চেয়ে একটু বাড়লো, কিন্তু কম হলো। তাতে আরো উৎসাহিত হলো না। তারা বলতে শুরু করলো মোদি তো গয়া, রাহুল গান্ধীর বক্তব্য। কিন্তু তারপর থেকে যত এগোচ্ছে তাদের হতাশা চরমে উঠেছে। তারা বুঝতে পারছে যে রেজাল্টটা কোথায় কি হবে। রেজাল্ট কি হবে সেটা তারা সবাই জানে, কিন্তু তারা এখন নতুন নব্য সব ন্যারেটিভ চালাতে শুরু করেছে যে কিছু করেই হোক মোদিকে যাতে কিছুটা বেঁধে রাখা যায়, কোথাও একটু বেঁধে রাখা যায়। 2019-এ বিজেপির 303টা আসন ছিল নির্বাচনে। এইবার প্রশ্ন হচ্ছে যে 303 থেকে কত বাড়বে বা কি কমবে, এই প্রশ্নতেই কিন্তু আটকে আছে। একটা প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী বললেন যে তিনি প্রেস কনফারেন্স করেছেন, তিনি বললেন যে ও বিজেপিতে 170-এর বেশি পাবে না, তার বলে 150 পাবে। তারপরে গত চতুর্থ দফা নির্বাচন হয়ে যাওয়ার পর উত্তরপ্রদেশের সমাজবাদী নেতা অখিলেশ যাদব, তিনি তাকে হঠাৎ একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কটা আসন পাবে, তো বললো 80টার মধ্যে 79টা পাবে। মানে এর চেয়ে হাস্যাস্পদ কোনো কথাবার্তা হতে পারে না আর কি। মানে ওদের আর কিছু ওদের এমন হতাশার এমন কারণ, ওদের কিছু কিংকর্তব্যে বিমূঢ়। ওরা বুঝতে পারছে না এরা কি করবে। ওরা এরপরে যেটা শুরু করেছে, ওরা ইভিএম এর পর দোষারোপ শুরু করেছে যে ইভিএম হ্যাক করা হচ্ছে, ইভিএম না। ওদের বক্তব্য হচ্ছে যে ইভিএম না থাকলে নাকি মোদি জিতবে না, ইভিএম থাকা মানেই মোদি জেতা। সেই জন্য ইভিএম এর উপর ওদের এখন সব রাগ। ওরা বলছে নির্বাচন কমিশন নাকি পক্ষপাতিত্ব করছে। দুটো দফা নির্বাচনের পরে যে নির্বাচন কমিশনের থেকে যে ভোট পার্সেন্টেজের একটা তালিকা দেওয়া হয়, সেই তালিকা নিয়ে তাদের প্রশ্ন উঠেছিল যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে, বিজেপিকে জেতাতে চায় নাকি, এরকম একটা প্রশ্ন করেছিল এই মোদি বিরোধীদের তরফ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে। তার একটা বিস্তৃত জবাব দিয়েছিল নির্বাচন কমিশন, এবং সেই বিস্তৃত জবাবে বলা হয়েছিল যে নিজেদের দোষকে ঢাকতে কেবল মেশিন এবং একটা ইনস্টিটিউশনের ওপরে তারা দোষারোপ করছে, যেটা সম্পূর্ণভাবে অসত্য। এবং এই কংগ্রেস এখন বলছে যে সব বিক্রি হয়ে গেছে, সুপ্রিম কোর্ট বিক্রি হয়ে গেছে, নির্বাচন কমিশন বিক্রি হয়ে গেছে, প্রত্যেকটা সাংবিধানিক সংস্থা নাকি মোদির কাছে বিক্রি হয়ে গেছে। এই কংগ্রেসের যদি ইতিহাস দেখা যায়, তাহলে এই কংগ্রেস একসময় এই নির্বাচন কমিশনে একজনই নির্বাচন কমিশনার হতো, সেই একজনই ডিসাইড করতেন, সেখানে আরো কোনো কমিশনার থাকতেন না। এবং সেই কমিশনারকে নিযুক্ত করতো প্রধানমন্ত্রী, এবং সরাসরিভাবে প্রধানমন্ত্রী নিযুক্ত করতো, সেখানে কোনো প্যানেল থাকতো না। মোদি আসার পরে প্যানেলকে বিস্তৃত করা হয়েছে, 5 জনের একটা সার্চ কমিটি হয়। সেই 5 জনের সার্চ কমিটি ডিসাইড করে যে কাকে নির্বাচন কমিশনার করা হবে, কাদের করা হবে। এবং এরপরে আরেকটা কমিটি আছে যারা নির্বাচন করে, তার মধ্যে প্রধানমন্ত্রী আছে, লিডার অফ দ্য অপোজিশন আছে, এবং প্রধানমন্ত্রীর
অনুমোদিত একজন ক্যাবিনেট মন্ত্রী থাকে। এবং এই যে নির্বাচন কমিশনারকে নিযুক্ত করা, এক সময় MS গিল বলে একজন নির্বাচন কমিশনার ছিলেন এবং তাকে সরাসরিভাবে নিযুক্ত করেছিলেন কংগ্রেস, তদানীন্তন কংগ্রেস প্রধানমন্ত্রী। সেই MS গিলের আমলেই কিন্তু ইভিএম এর মাধ্যমে নির্বাচন করানো হয়। এবং যখন কংগ্রেস জেতে তখন ইভিএম খুব ভালো, যখন কংগ্রেস হারে তখন কংগ্রেস বলে বা বিরোধীরা বলে ইভিএম এর দোষ, ইভিএম এর হ্যাক হচ্ছে। যে ভদ্রককে আমরা নির্বাচন কমিশনের রিফর্মার বলি, সেই ভদ্রকের নাম হচ্ছে TN সেশন। TN সেশন যখন নির্বাচন কমিশনার হলেন তখন তিনি একমাত্র লোক ছিলেন, নির্বাচন কমিশনার একজনই হতো তো সেই সময়, কিন্তু উনি কারো কথা শুনতেন না, উনি কোনো সরকারের কোনো তাবেদারি করেননি। সেই তাকে কাবুতে রাখতে সেই সময় কি করা হলো, TN সেশনকে ডানা ছাড়তে সেখানে নির্বাচন কমিশনকে বহু সদস্য নির্বাচন করে দেওয়া হলো। মানে তিনজন নির্বাচন কমিশনার থাকবে, তাদের সবার অধিকার কিন্তু এক। নির্বাচন কমিশনার বলে তার কোনো আলাদা প্রতিপত্তি থাকবে বা আলাদা কোনো প্রভুত্ব থাকবে সেরকম নয়। এবং এর জল গড়ায় অনেক দূর এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুপ্রিম কোর্টও বলে যে নির্বাচন কমিশন মানে চিফ ইলেকটরাল কমিশন যিনি চিফ ইলেকশন কমিশনার যিনি হবেন তিনি ওয়ান অ্যামং দ্য ইকুয়ালস, মানে তার কোনো আলাদা কোনো প্রতিপত্তি বা আলাদা কোনো অধিকার থাকবে না। সেই TN সেশনকে বা MS গিল এরা পরে আবার কংগ্রেসে জয়েন করে, দুজনেই কংগ্রেসে জয়েন করে। MS গিলকে তো কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার করা হয়েছিল, আর TN সেশনকে কংগ্রেসে জয়েন করিয়ে তাকে গান্ধীনগরে LK আদবানির বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল। এই কংগ্রেস এখন আসলে একটা কথা আছে হিন্দিতে, সে নাম হচ্ছে সব চুয়ে খাকে বিল্লি হজকো চলি, মানে একটা বেড়াল 100টা ইঁদুর খেয়েছে তারপর বলছে আমি একটু হজে যাব পুণ্য করতে, সেই রকম কংগ্রেসের ইতিহাস এত ঘৃণিত, মানে তাদের যা কিছু নেগেটিভ কাজকর্ম এই দেশের সংবিধানকে নিয়ে, এই দেশের সাংবিধানিক সংস্থাগুলোকে নিয়ে, সেগুলো তারা এখন তাদের মনে পড়ছে, মাঝে মাঝে মনে পড়ে এবং তারা তখন মোদির ওপরে হামলা করে যে মোদি ওই সংবিধানকে নাকি শেষ করে দিচ্ছে। এবং এই ন্যারেটিভ তারা তৈরি করতে শুরু করে যে সংবিধানকে শেষ করে দিচ্ছে। মোদি তার উত্তরে কি বলেছিলেন? মোদি বলেছে আমি তো এখন 400ই আছি, আমাকে তো 400 পারের জন্য সংবিধান বদল করা দরকার নেই, আমি তো NDA মিলিয়ে এবং আমাদের সমর্থক দল মিলিয়ে আমরা 400-র উপরেই আছি, আমি সংবিধান বদল করার জন্য আমার যে দরকার পড়ে আমি এখনই করে দিতে পারি, কিন্তু আমি সংবিধান বদল করার জন্য মাঠে নামিনি। যাই হোক, এখন যে নির্বাচনে এই নির্বাচনে কি আলোচনা চলছে যে 303-এর যে গতবার 2019-এর নির্বাচনে বিজেপি 303টা সিট পেয়েছিল এবং NDA 353, তার কত নিচে থাকবে কি তার উপরে থাকবে, এই হচ্ছে আলোচনা। এবং প্রধানমন্ত্রী সেদিনই বললেন যে বিরোধীরা আসলে আমার ক্যাম্পেইনটা এখন বিরোধীরা করে দিচ্ছে, বিরোধীদের কাছে কোনো মানে কোনো ন্যারেটিভ নেই, কোনো ইস্যু নেই। তারা কি বলছে যে ওদের খালি একটাই, প্রত্যেকটা নির্বাচনী প্রচারে গিয়ে তারা বলছে বিজেপি 400 পার পাবে না, NDA 400 পার পাবে না। তার মানে NDA যে ক্যাম্পেইনটা সেটা ওরাই করে দিচ্ছে। এবং প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমার যে প্রচার সেটা বিরোধীরা করছে, আমাকে প্রচার করার দরকার পড়ছে না এখন। দেখার বিষয় যেটা মনে করি যে এই 5টা রাজ্য আছে, যে 5টা রাজ্য ডিসাইড করবে এবারে যে বিজেপি বা NDA, কারণ সবাই জানে যে ট্রেন্ডটা কোন দিকে, সবাই জানে যে একটা কি হতে চলেছে, রেজাল্ট কি হতে চলেছে জানেন, কিন্তু ঝোঁকটা কি একটু বাড়বে কি কমবে এই একটা আলোচনা। তো 5টা রাজ্য এমন আছে যেখানে লিডটা বা বাড়া কমার বিষয়টা আমরা দেখতে পাবো। একটা হচ্ছে পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং কে কটা সিট পাবে সে এখনো কনফিউশন। এখানে বিজেপি বাড়তে পারে, ওড়িশাতে বিজেপি বাড়তে পারে, বিজেপি সেখানে ভালো লড়াই দিচ্ছে। মধ্যপ্রদেশে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেখানে বিজেপির সিট বাড়তে পারে, হয়তো NDA কিছু কমবে কিন্তু বিজেপি বাড়বে।
কর্ণাটক একটা রাজ্য যেখানে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই আছে, কিন্তু কংগ্রেসে কিন্তু সেখানে একটা অন্য একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে যে মুসলিম ভোটাররা কিন্তু লোকসভাতে অনেকাংশে কিছুটা মুসলিম ভোটার সেখানে বিজেপির দিকে ঝুঁকেছে। এইরকম কিছু রাজ্য আছে যে রাজ্যগুলো ডিসাইড করবে এবারে যে বিজেপি বা এনডিএ 303-এ থাকবে কি তার কিছু নিচে যাবে, বা 350-এর যে এনডিএর যে বেঞ্চমার্ক সেইটা টাচ করবে কি তার চেয়ে ওপরে যাবে, এইটাই ডিসাইড হবার আছে এই ইলেকশনে। সেই জন্য বিরোধীরা এখন যে চরম হতাশায় ভুগছে এবং তারা জানে যে রেজাল্টটা এটাই হতে চলেছে, তাই জন্য এই রেজাল্টটাকে কিভাবে কিছুটা করেও যদি বেঁধে রাখা যায় বিজেপির এই গ্রাফটাকে, তাই চেষ্টাই করে চলেছে তারা। মোদিকে হারানোর জন্য বিভিন্ন ধরনের ন্যারেটিভ গড়ছে, চেষ্টা করছে বিরোধীরা বিভিন্ন ধরনের ন্যারেটিভ। প্রথমে ইলেকশন কমিশনকে দোষারোপ করলো, ইলেকশন কমিশন পক্ষপাত দুষ্ট, তারপরে বলে ইভিএম হ্যাক করা হচ্ছে, তারপরে বলছে মোদি মুসলিম আর হিন্দু ডিভাইড করছে, তারপরে বলছে যে বিভিন্ন ধরনের মোদি যে কথাগুলো যে সংরক্ষণের কথা বলছে, সংরক্ষণ মোদি বলছে, মোদি সংরক্ষণের কথা তুলে ডিভিশন করছে। এইসব এত ন্যারেটিভ গড়েও যখন দেখলো কোনো লাভ হচ্ছে না, মোদিকে থামানো যাচ্ছে না, তখন তারা একটা নতুন ধরনের একটা নতুন ন্যারেটিভ গড়া শুরু করলো এবং তারা বলতে শুরু করলো যে মোদি এবারে নাকি ভোট চাইছে, সে নাকি অমিত শাহের জন্য ভোট চাইছে। শুনে মানে স্বভাবতই সবাই একটু অবাক হলো যে এই কংগ্রেস বলছে অমিত শাহের জন্য ভোট চাইছে, মানে অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য কি মোদি ভোট চাইছে 2024-এ। সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম, ওদের বক্তব্য হচ্ছে যে 70 বছর পার করার পরে বিজেপিতে যারা আছেন তারা সব রিটায়ার করে গেছেন এবং 70 বছর পার মোদিরও হয়ে গেছে, তারা মোদি রিটায়ার করে যাবেন এবং অমিত শাহকে প্রধানমন্ত্রী করবেন। এই যখন ন্যারেটিভ শুরু করলো, প্রচার শুরু করলো ওরা যে মোদি এবারে প্রধানমন্ত্রী হবেন না, কারণ ওরা জানে যে মোদি প্রধানমন্ত্রী মানেই মোদির জেতার গ্যারান্টি। তারপর তখন তার উত্তরে অমিত শাহ তাদের এই তীরটাকে ভোঁতা করে দিয়ে বলল যে মোদি এখন তো আছেই প্রধানমন্ত্রী, এখন তো প্রধানমন্ত্রী আছে, 29 পরেও তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তো এই তীরটাও কাজ করলো না। এই যে একটা ন্যারেটিভ গড়ার চেষ্টা করলো ওরা যে মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য আপনারা ভোট দিচ্ছেন তো, কিন্তু মোদি প্রধানমন্ত্রী হবে না, মোদি নাকি প্রধানমন্ত্রী করবেন অমিত শাহকে। এই ধরনের যে একটা ন্যারেটিভ, এই ধরনের একটা প্রচার বিরোধীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাকে মোদিকে কিভাবে মোদির এই বিজয় রথকে থামানো যায়। কিন্তু মোদির বিজয় রথকে থামানো তো এত সহজ নয়, কারণ আমরা যারা নির্বাচন বিশ্লেষণ করি মাঝে মাঝে আমরা দেখেছি যে যেখানে এই 200টা সিট প্রথম 2 দফায় যে 2টো সিট বা তারপরে যে গেছে আসনগুলোতে নির্বাচন হয়েছে, সেই আসনগুলো নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বিজেপির ওই 200টা সিটে ডাইরেক্ট ফাইট। সেই 200টা সিটের মধ্যে বিজেপি 175টা সিট দখল করে, বাকি কংগ্রেস 15টা বোধহয় কংগ্রেস পেয়েছে, বাকি কিছু এদিক ওদিক গেছে। এই 200টা সিটে যতক্ষণ না কংগ্রেস এই 200টা সিটের মধ্যে 150টা সিট পাবে ততক্ষণ বিজেপিকে হারানো সম্ভবপর নয়। এবং এটা নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে এই 200টা সিটের যে ভোটের ডিফারেন্স আছে, পার্সেন্টেজ অফ ভোটের ডিফারেন্স আছে, সেটা হচ্ছে একদম 20%-এর ওপরে ডিফারেন্স। এবং কিছু কিছু জায়গায় যেখানে বিজেপিকে ওরা হারিয়েছে সেখানে 16টা সিট এমন আছে যেখানে বিজেপিকে হারিয়েছে পরের দিকে, সেইখানে 7%-এর ডিফারেন্স আছে, ওইখানে বিজেপি জোর লাগাচ্ছে যাতে ওই সিটগুলো ছিনিয়ে নেওয়া যায়। তার মানে যে ধরনের ন্যারেটিভ গড়ে বিশ্লেষণ করে অঙ্ক কষেও যদি দেখা যায় যে এই ভাবে বিজেপির যে হারে বিজয়ের একটা জিতের সংখ্যাতত্ত্ব আছে, সেই সংখ্যাতত্ত্ব পার হওয়া যদি না এক ওয়ান সাইডেড ভোট হয়। ওয়ান সাইডেড ভোট হচ্ছে না, ভোট হচ্ছে
ওয়ান সাইডেড হচ্ছে না, মানে কারোর বিরুদ্ধে এক পড়ে যাচ্ছে ভোট, এরকম হচ্ছে না। যেখানে যেখানে বিজেপির ভোট বাড়ার সম্ভাবনা আছে সেখানে সেখানে কিন্তু বাম্পার ভোট হচ্ছে। সেটা কোথায়? পশ্চিমবঙ্গে কিন্তু বাম্পার ভোট হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু ভোটের পার্সেন্টেজ অনেক বেশি। সেখানে বিহারে ভোটের পার্সেন্টেজ, বিহারে হয়তো এনডিএর জনতা দল ইউ এর সংখ্যা কিছু কমতে পারে, কিন্তু বিজেপির সংখ্যা বাড়বে, যেখানে বিজেপি এখন বেশি আসনে লড়ছে। মধ্যপ্রদেশে বিজেপির সংখ্যা বাড়বে, হয়তো এনডিএর কিছু কমতে পারে। কিন্তু তার মানে এই নয় যে বিজেপিকে মানে আবার আমাদের চুপি চুপি কমরেড দাদারা একটা প্রচার চালাচ্ছে। সেই প্রচারটা কি? প্রচারটা হচ্ছে যে আইবি রিপোর্ট নাকি ওদের কাছে এসেছে, তাতে বলা হচ্ছে বিজেপি নাকি 125 থেকে 127টা সিট পাবে, আরো আসন পাবে। মানে আমাদের সময় বলা হতো যে এইসব মানে ওই পানশালা থেকে বেরিয়ে এসে এই ধরনের সব এরা সব ভবিষ্যৎবাণী করে। তো ওই কমরেড দাদারা পানশালা থেকে বেরিয়ে এই ধরনের ভবিষ্যৎবাণী করছে যে ওদের কাছে আইবি রিপোর্ট নাকি এসে গেছে। আইবি রিপোর্ট ওদের কাছে এসে ওরা বলছে 125টা সিট পাবে, তো রাহুল গান্ধী বলছে 150টা সিট পাবে। আবার এদের দোষও সে বলছে বিজেপি নাকি কেবল 70টা সিট পাবে। আসলে বিজেপি কত সিট পাবে কেউ জানে না। সেই জন্য কিংকর্তব্য বিমূঢ় এই যে ইন্ডি জোট, এই যে বিরোধী জোট, এদের আর কিছু বলার নেই, এদের আর কিছু করার নেই। এরা এই নির্বাচনে সারেন্ডার করে দিয়েছে। সেই জন্য এই নির্বাচনটা কি হতে চলেছে সেটা আমরা সবাই জানি। কেবল আমরা দেখতে চাইব যে 2019-এর যে মার্জিন, 2019-এর যে আসন, সেই সংখ্যাটা বিজেপি পার করলো কিনা, বা সেই সংখ্যা থেকে বিজেপি কমে এলো কিনা, বা সেই সংখ্যাটা মেনটেন করলো কিনা, এই তিনটেই দেখায় আমাদের। এই নির্বাচনে যে ধরনের ন্যারেটিভ এরা বিরোধীরা তৈরি করতে শুরু করলো, তার পাল্টা মোদি কিভাবে দিয়েছে সেটা আমরা একটু দেখে নিই। এরা যখন এদের ম্যানিফেস্টো নিয়ে আসলে বিপাকে পড়েছে কংগ্রেসের ম্যানিফেস্টোতে বিজেপি, মোদি ম্যানিফেস্টো দেখেই বলেছে এই ম্যানিফেস্টোতে মুসলিম লীগের ছাপ আছে। মুসলিম লীগের ছাপ মানে তারা বলছে, এই ম্যানিফেস্টো তারা বলছে যে দেশবাসীদের সবার সম্পত্তির হিসেব করা হবে, কার কত সম্পত্তি আছে তা সার্ভে করা হবে, এবং সার্ভে করার পর যদি দেখা যায় যে অধিক সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো ভাগ বাঁটোয়ারা করে দেওয়া হবে নাকি যাদের নেই তাদের কাছে, এবং তাদের মধ্যে যারা অনগ্রসর বা যারা কি বলে সংখ্যালঘু তাদেরকে দেওয়া হবে। এবং মোদি এই ক্যাম্পেইনটা যখন শুরু করলো তখন সেটা ওদের বুমেরাং হলো। মোদি এর সঙ্গে আরেকটা ক্যাম্পেইনও শুরু করলো। মোদি সেখানে বলছেন যে এই কংগ্রেস চাইছে যে আপনাদের মহিলাদের গয়না, মঙ্গলসূত্র সব দান করে দেবে। কাদের দান করবে? যারা নাকি ওদের ভোট ব্যাংক কারা, উনি স্পষ্টতই বলছেন যে এরা মুসলিমদের দান করে দেবে। এবং এই যখন প্যাচে পড়লো, এই প্যাচ থেকে বেরোবার উপায় বাদ করলো ওরা সংরক্ষণ, যে ধর্মের ভিত্তিতে ওরা সংরক্ষণ দেবে, এবং এই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ ওরা কর্ণাটকে দিয়েছে, এটা ওরা বলছে। মোদি তার পাল্টা কি বললেন? মোদি তার পাল্টা বললেন যে এই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আমাদের অসাংবিধানিক, কারণ আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ হতে পারে না। এবং মোদি তার পাল্টা চালে কি বললেন? মোদি বললেন যে এই কংগ্রেস তাদের যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করছে, তার মানে হচ্ছে যে ওবিসি, এসসি, এসটির যে সংরক্ষণ আছে, সেই সংরক্ষণের ভাগ বসাতে ওদেরকে ওবিসি করে দেওয়া হলো, মুসলিমদের একটা ক্যাটাগরিকে ওবিসিতে নিয়ে আসা হলো এবং তাদেরকে সংরক্ষণ দেওয়া হচ্ছে। তার মানে স্বভাবতইভাবে এই সংরক্ষণে ওদের সংরক্ষণ কমে যাচ্ছে। এবং মোদি যখন এই ন্যারেটিভটা শুরু করলেন, তখন তাতে আরেকটা বুমেরাং হলো, এবং সেই জন্যই তারা বিভিন্ন ধরনের অন্যান্য ব্যক্তিগত আক্রমণে চলে গেল। এই ব্যক্তিগত আক্রমণ থেকে তারা মানে কিছুতেই তারা বের হতে পারছে না। এবং এটাই দেখার যে এই সংরক্ষণের বা এই ধরনের ন্যারেটিভ, যতগুলো ন্যারেটিভ গড়া হচ্ছে, যত দিন যাচ্ছে বিরোধীদের ন্যারেটিভের সংখ্যা বাড়ছে, এবং এমন সব ন্যারেটিভ তৈরি করছে যেগুলোকে বালখিল্য বা অরাজনৈতিক, বা যেগুলো রাজনৈতিক হিসেবে যাকে বলা হয় একদম মানে যারা অপটু রাজনীতিবিদদের মতন এইসব কথা রাহুল গান্ধীর মতো নেতারা বলে যাচ্ছে।
এইটাই আমাদের এই আমরা যখন এই বিশ্লেষণ করি তখন দেখি রাজনৈতিক নেতাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কানেকশন শ্রোতাদের সঙ্গে র্যালিতে, এইসব দেখে বোঝা যায় যে হাওয়া কোন দিকে বইছে। এটা আমরা 4 জুনেও এই হাওয়াটাই দেখার চেষ্টা করি। এর মধ্যে আরেকটা কথাও উঠেছে, সেটা হচ্ছে সম্প্রতি অমিত শাহ এসেছিলেন পশ্চিমবঙ্গে, তখন 4 দফা নির্বাচন শেষ হয়েছে। তারপরে অমিত শাহকে জিজ্ঞেস করা হয়েছে, অমিত শাহ বলেছেন যে এই 4 দফা নির্বাচনের পরে বিজেপি 270 আসন পেরিয়ে গেছে। গত নির্বাচনে 2019-এর নির্বাচনে এই 4 দফা নির্বাচনের পরে, এত আসনের নির্বাচনের পরে বিজেপি এর চেয়ে একটু কমে আসনে ছিল, 270-এর কাছাকাছি ছিল, কিন্তু 70 পার করে গেছে। এইটা অমিত শাহ বলার পরে ওদের বক্তব্য যে অমিত শাহ জানলো কেউ, তার মানে কি এখানে ইভিএম এর দোষ আবার তারা দিতে শুরু করলো। এই ধরনের রাজনৈতিক যে জাগলারি আমরা সবাই জানি যে জেতার জন্য প্রত্যেকটা বিরোধী দল বা প্রত্যেকটা রাজনৈতিক দল বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি করে, এবং 400 পারের যে স্লোগান, এটা একটা স্ট্র্যাটেজির মতন দেওয়া হয়েছে। 400 পারের স্লোগান মানে যে 400 পার করছে এটা আমরা ধরে নিতে পারছি না। 400 পার করবে কি করবে না সেটা তো 4 জনে বোঝা যাবে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বা রাজনৈতিক যে স্ট্র্যাটেজি, তাতে 400 পারের স্লোগান দেওয়া হয়েছে। তার মানে আমাদের লক্ষ্য হচ্ছে যে 400 পার করা, এবং এই 400 পারের যে স্ট্র্যাটেজি বা যে সংখ্যাতত্ত্ব বিজেপি দিয়েছে, সেই 400 পারের আশেপাশেই কিন্তু এই পুরো নির্বাচনটা ঘুরছে। পুরো নির্বাচনের যে বলয়টাই 400 পারের স্লোগানের ওপরে ঘুরছে। এতে বিরোধীদের নিজস্ব কোনো কৃতিত্ব নেই, কোনো স্লোগান নেই, সবই স্লোগান বিজেপি যে পিচ তৈরি করে দিয়েছে সেই পিচেই কিন্তু বিরোধীদের খেলতে হচ্ছে। তো আমরা দেখবো 4 জুন আর বেশি দেরি নেই, 4র্থ দফার নির্বাচন হয়ে গেছে, আর 3 দফার নির্বাচন হলেই তারপরে এক্সিট পোল হবে। তারপরে আমরা 4 জুনে আমরা দেখতে পাবো আসল রেজাল্ট কি হতে চলেছে। এবং যতদূর ধারণা যে বিজেপি এই নির্বাচনে বিজেপির সংখ্যা 2019-এর কাছাকাছিই থাকবে, এবং 2019-এর চেয়ে বৃদ্ধির সম্ভাবনাই বেশি। তো আজকে এই পর্যন্তই। রাজনীতির গল্পর এই অনুষ্ঠান দেখতে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর আমার বিষয় যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।